আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমাদের আলোচনার বিষয় সেন্টেন্স। সেন্টেন্স শব্দের অর্থ কি? সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কত প্রকার? তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। সেন্টেন্স শব্দের অর্থ কি? সেন্টেন্স শব্দের অর্থ বাক্য। সেন্টেন্স কাকে বলে? কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। তখন তাকে কি বলে? সেন্টেন্স বলে। কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। মনের ভাব প্রকাশ করতে হবে। যদি মন থেকে আপনি পরিষ্কারভাবে আপনি শান্তি পান, একটা কথা বলে যখন আপনি শান্তি পাবেন, ঠিক তখন কিন্তু আপনার মনের ভাব প্রকাশ পাবে। তখন কিন্তু সেটা সেন্টেন্স হিসেবে পরিণত হবে। যেমন শান্ত রিডস দ্য বুক। শান্ত বই পড়ে। শান্ত কি করে? শান্ত বই পড়ে। আপনার শান্ত সম্পর্কে কিন্তু একদম পরিষ্কার ধারণা হয়ে গেছে যে শান্ত রিডস দ্য বুক। শান্ত কি করে? শান্ত বই পড়ে। তাহলে শান্ত রিডস দ্য বুক এটা একটা সেন্টেন্স। প্রকারভেদ। সেন্টেন্স কত প্রকার? অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। অর্থভেদে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবাচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স দোয়া বা প্রার্থনা সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ বা বিস্ময়সূচক বাক্য। এখন ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবাচক বাক্য। এখন অনুজ্ঞাবাচক শব্দ কোনগুলি? প্রশ্ন হলো অনুজ্ঞাবাচক শব্দ কোনগুলি? অনুজ্ঞাবাচক শব্দ হলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। এই শব্দগুলি হলো অনুজ্ঞাবাচক শব্দ। এই শব্দগুলো কি? অনুজ্ঞাবাচক শব্দ। তাহলে আমরা এখন প্রত্যেক প্রকার সেন্টেন্সের বর্ণনায় আসতে পারি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকারের বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। বর্ণনা করা হবে কোনো একটা ঘটনা সম্পর্কে যদি বর্ণনা করা হয় তা কিন্তু সবগুলোই অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে পরিণত হবে। যেমন এখানে বলা হয়েছে আই ইট রাইস, আমি ভাত খাই। রাকিব গোস টু স্কুল, রাকিব স্কুলে যায়। এখানে আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পাশাপাশি বসে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে গঠন করছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে গঠিত হয়েছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন এখানে আই সাবজেক্ট হিসেবে কাজ করছে, ইট ভার্ব হিসেবে কাজ করছে, রাইস অবজেক্ট হিসেবে কাজ করছে। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে উদাহরণের সাথে এই উদাহরণটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের সাথে মিলে গেছে। অতএব আই ইট রাইস অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তারপরে রাকিব গোস টু স্কুল, রাকিব স্কুলে যায়। তা রাকিব একটা ওয়ার্ড, গোস একটা ওয়ার্ড, স্কুল একটা ওয়ার্ড। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে রাকিব, গোস হচ্ছে ভার্ব। অতএব এই সেন্টেন্সটাও কিন্তু এই গঠনের সাথে মিলে গেছে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাবে? বর্ণনা করা বোঝাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা বর্ণনা করা বোঝাবে। আই ইট রাইস, রাকিব গোস টু স্কুল, এই দুটা সেন্টেন্সই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকারের প্রশ্ন করা বোঝায়। প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে।
যে সেন্টেন্স দ্বারা কোনো প্রকারের প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এখন প্রশ্ন হলো আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবেন কিভাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার দুটো উপায় আছে, একটা হচ্ছে সাহায্যকারী ভার্বের মাধ্যমে আর একটা ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে, এবং প্রত্যেকেরই শেষে ইন্টারোগেটিভ নট অফ ইন্টারোগেশন চিহ্ন থাকবে, এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়? দুইভাবে শুরু হয়। সাহায্যকারী ভার্ব দ্বারা, সাহায্যকারী ভার্ব দ্বারা, দুই নম্বরে ডাব্লু ইজ কোশ্চেন দ্বারা, কোশ্চেন দ্বারা, সাহায্যকারী ভার্ব দ্বারা, ডাব্লু ইজ কোশ্চেন দ্বারা। এখন প্রশ্ন হলো সাহায্যকারী ভার্ব কোনগুলি আর ডাব্লু ইজ কোশ্চেন কোনগুলি? তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব জানতে হবে, ডাব্লু ইজ কোশ্চেনও জানতে হবে বা আমাদেরকে চিনতে হবে। তাহলে আমরা এখন সাহায্যকারী ভার্বগুলি আমরা চিনব। কোনগুলি আমাদের সাহায্যকারী ভার্ব? সাহায্যকারী ভার্ব কোনগুলি? am, is, are, was, were, am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, ought to, used to, need, dare। এই শব্দগুলো হচ্ছে আমার সাহায্যকারী ভার্ব। am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, ought to, used to, need, dare। এখন সাহায্যকারী ভার্বের মাধ্যমে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয়েছে, এর গঠন কিন্তু দুইটা। এই যেটা এগুলি হচ্ছে সাহায্যকারী ভার্ব, এইগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। কিন্তু এই সাহায্যকারী ভার্বের মাধ্যমে গঠন কিভাবে তৈরি হয়? সাহায্যকারী ভার্বের মাধ্যমে গঠন তৈরি হয় হচ্ছে এভাবে, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আপনারা কেউ কিন্তু এই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবেন না। যদি আপনি প্রশ্নবোধক চিহ্নটা না দেন তাহলে আপনার কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না বা প্রশ্ন করা আপনার হবে না। তাহলে সাহায্যকারী ভার্ব এই গঠন অনুসারে আমি একটা উদাহরণ দিতে পারি। আর ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাচ্ছ? তুমি কি ভাত খাইতেছো? আর ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাইতেছো? এখানে প্রশ্ন করা হয়েছে। যে আমি যদি আরেকটা প্রশ্ন করি যে ইজ হি প্লেয়িং ফুটবল? সে কি ফুটবল খেলছে? সে কি ভাত খাচ্ছে? সে কি ফুটবল খেলছে? আমি কিন্তু দুটা সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রশ্ন করছি। এখন এই গঠন অনুসারে আমি যদি মিলাই দিতে পারবো, সেইভাবে হচ্ছে আমি গঠন অনুসারে একটু মেলাতে চাই। গঠন অনুসারে মিললে কি হবে? সাহায্যকারী ভার্ব। দেখেন আর কিন্তু সাহায্যকারী ভার্ব, আমি এখানে কিন্তু আর লিখেছি, আর কিন্তু সাহায্যকারী ভার্ব। তারপর কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে ইউ, মূল ভার্ব হিসেবে কাজ করতেছে ইটিং, আর অবজেক্ট হিসেবে কাজ করতেছে রাইস। তো এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট।
অতএব ইন্টারোগেটিভ সেন্টেন্স সাহায্যকারী ভার্বের মাধ্যমে যে গঠন তৈরি হবে সে প্রত্যেকটা অপশন কিন্তু এই আর ইউ ইটিং রাইস এই সেন্টেন্সটার মধ্যে পূরণ হয়েছে। অতএব এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন না দেন তাহলে কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিণত হবে না। আবার ইজ হি প্লেইং ফুটবল এই সেন্টেন্সের শেষেও কিন্তু কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন ইজ হি প্লেইং ফুটবল, দেখেন সাহায্যকারী ভার্ব, ইজটা কিন্তু সাহায্যকারী ভার্ব, পরে বলতে সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে। মূল ভার্ব প্লেইংটা কিন্তু মূল ভার্ব হিসেবে কাজ করছে। অবজেক্ট ফুটবলটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করতেছে। প্রত্যেকটা শর্তই কিন্তু পূরণ করেছে। অতএব ইজ হি প্লেইং ফুটবল এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এখন সাহায্যকারী ভার্বের মাধ্যমে গঠনটা জানলাম। এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন শিখব। তো ডাব্লিউএস কোশ্চেন কোনগুলি আমাদের? তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউএস কোশ্চেন কোনগুলি? ডাব্লিউএস কোশ্চেন হলো হোয়াট, when, where, who, whom, why, which, how। এই শব্দগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুম, হোয়াই, হুইচ, হুস, হাউ এই শব্দগুলি কি? ডাব্লিউএস কোশ্চেন। আমি এই শব্দগুলির মাধ্যমে একটা গঠন তৈরি, ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে কিভাবে গঠন তৈরি হবে? যেমন গঠন তৈরি হবে হচ্ছে ইন্টারোগেটিভের ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আপনাকে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন যদি দিতে ভুলে যান তাহলে কিন্তু সেখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স শর্ত পূরণ করবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। আপনাকে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি একটা উদাহরণ দিতে চাই, তাহলে উদাহরণটা কিভাবে হবে? উদাহরণটা হবে হোয়ার ডু ইউ কাম ফ্রম। আপনি কোথায় থেকে এসেছেন? আপনি কোথায় থেকে আসেন? হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথায় থেকে আসেন? এখন ডাব্লিউএস কোশ্চেন, আমার গঠনের প্রথম শর্তটা কি? ডাব্লিউএস কোশ্চেন, আমার হোয়ারটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন। তারপরে কি লাগবে? সাহায্যকারী ভার্ব, আমার কিন্তু ডুটা কিন্তু সাহায্যকারী ভার্ব। তারপরে কি বলছে? সাবজেক্ট, ইউটা কিন্তু এখানে আমার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। মূল ভার্ব, তারপরে কামটা কি? মূল ভার্ব হিসেবে কাজ করতেছে। তারপরে হচ্ছে অবজেক্ট, বাকি যা থাকবে সবই কি? এক্সটেনশন বা অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথা থেকে আসেন। তাহলে এই যে হোয়ার ডু ইউ কাম ফ্রম আমার কিন্তু এই গঠন অনুসারে এই উদাহরণটা প্রত্যেকটা শর্ত পূরণ করেছে। অতএব হোয়ার ডু ইউ কাম ফ্রম এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ বলা যেতে পারে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাই হোয়ার ডু ইউ কাম ফ্রম কোন সেন্টেন্সের উদাহরণ? ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা কিন্তু আমি আগেই বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হলো অনুজ্ঞাবাচক বাক্য। আর অনুজ্ঞাবাচক বাক্য কোনগুলি? অনুজ্ঞাবাচক বাক্য হলো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আমি কিন্তু আপনাদের লিখে দিয়েছিলাম। তাহলে আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তিন ভাবে। কয়ভাবে শুরু হয়? তিন ভাবে।
তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তিন ভাবে। কয় ভাবে শুরু হয়? তিন ভাবে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কয় ভাবে? তিন ভাবে। কি কি? এক নাম্বার মূল ভাব দ্বারা, মূল ভার্ব দ্বারা। দুই নাম্বার ডু নট দ্বারা, ডু নট দ্বারা। তিন নাম্বার লেট দ্বারা। তাহলে মূল ভাব দ্বারা, ডু নট দ্বারা, লেট দ্বারা। আমি যদি মূল ভাব দ্বারা একটা উদাহরণ দিতে চাই তাহলে আসবে সি দা বাট। আমি যদি ডু নট দিয়ে একটা উদাহরণ দিতে চাই তাহলে আসবে ডু নট সি দা বাট। লেট দ্বারা যদি আমি উদাহরণ দিই তাহলে আসবে লেট আস প্লে ক্রিকেট। এ হচ্ছে মূল ভাব দ্বারা উদাহরণ হচ্ছে সি দা বাট, ডু নট দ্বারা উদাহরণ হচ্ছে ডু নট সি দা বাট, লেট দ্বারা উদাহরণ হচ্ছে লেট আস প্লে ক্রিকেট। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কি? ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে, এক নম্বরের গঠন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা কি? মূল ভার্ব প্লাস অবজেক্ট। এক নম্বর মূল ভাব দ্বারা শুরু হয়, সেই এক নম্বর মূল ভাব দ্বারা শুরু হয়, তার গঠন কি হবে? মূল ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন মূল ভার্ব প্লাস অবজেক্ট, এখানে সিটা কিন্তু মূল ভার্ব হিসেবে কাজ করছে এবং দা বাট অবজেক্ট হিসেবে কাজ করছে। অতএব গঠন, ইম্পারেটিভ গঠন মূল ভার্ব প্লাস অবজেক্ট প্রত্যেকটা শর্ত কিন্তু পূরণ করছে। অতএব এটা হচ্ছে মূল ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা যে শুরু হয় তার একটা উদাহরণ বা গঠনের সাথে কিন্তু মিলে গিয়েছে। আবার ডু নট দ্বারা যদি বলতে চাই আমি, সেখানে কি আসবে? দুই নম্বর উদাহরণটা কিভাবে হবে, গঠনটা কিভাবে হবে? ডু নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। ডু নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন আমি দুই নম্বর একটা তিন ভাবে শুরু হয়, তার দুই নম্বরটা কি ছিল? ডু নট দ্বারা। তা ডু নট দ্বারা যদি শুরু হয় সেটার গঠনটা কিভাবে হবে? ডু নট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন ডু নট আছে, মূল ভার্ব সি কিন্তু মূল ভার্ব এবং অবজেক্ট হিসেবে কাজ করতেছে দা বাট। অতএব এই যে শর্তগুলি কিন্তু এই গঠনের সাথে পূরণ করছে। অতএব ডু নট সি দা বাট, ডু নট দ্বারা শুরু হয়েছিল তার একটা উদাহরণ। অতএব ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ বা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সি দা বাট একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট সি দা বাট একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন পরবর্তীতে বলা হয়েছে লেট দ্বারা। লেট দ্বারা যদি শুরু হয়েছে, লেট দ্বারা শুরুর গঠনটা কিভাবে হবে? তিন নম্বরটা গঠনটা কিভাবে হবে? তিন নম্বর গঠনটা হবে হচ্ছে লেট প্লাস ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন এর অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন বলা হয়েছে লেট প্লাস ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন এখানে কিন্তু লেট আছে, এখানেও লেট আছে। বলা হয়েছে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্ট। এখানে আস, আমরা কিন্তু জানি যে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে উইটা কি? উই হচ্ছে ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসনের অবজেক্টিভ ফর্ম কি? আস। তাহলে দেখেন এখানে বলছে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম কি বসবে? অবজেক্টিভ ফর্ম। তাই দেখেন এখানে আসটা কিন্তু অবজেক্টিভ ফর্ম হিসেবে বসেছে। তাহলে পেলে মূল ভার্ব, এটা কি ভার্ব? মূল ভার্ব, এই যে মূল ভার্ব। ক্রিকেট এটা কি? অবজেক্ট। অতএব লেটের মাধ্যমে লেট দ্বারা যে শুরু হয় তার একটা উদাহরণ হচ্ছে লেট আস পেলে ক্রিকেট। লেট দ্বারা শুরু হয়, তার গঠনটা কি? গঠনটা হচ্ছে লেট প্লাস ফার্স্ট পারসন অথবা থার্ড পারসনের অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এর প্রত্যেকটা গঠনের সাথে কিন্তু এই উদাহরণের শর্ত পূরণ করেছে। অতএব এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। তাহলে এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা জানলাম। এখন আমরা অবজেক্টিভ সম্পর্কে জানবো। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? অবজেক্টিভ সেন্টেন্সের অর্থ হলো দোয়া বা প্রার্থনা সূচক বাক্য। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? অবজেক্টিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা দোয়া বা
প্রার্থনা, দোয়া বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্সের গঠনটা কি? অপটেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি একটা উদাহরণ দিতে যাই, তাহলে কি হবে? মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে অপটেটিভ সেন্টেন্সের গঠনটা কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা দোয়া বা প্রার্থনা করা বোঝায়। আপনি যদি কাউকে দোয়া করেন বা আপনি যদি কারোর কাছে দোয়া চান, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অপটেটিভ সেন্টেন্স হিসাবে কাজ করবে। যেমন ভাবে গঠনটা কি বলেছে? মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের গঠন। অপটেটিভ সেন্টেন্সের উদাহরণটা কি? মে আল্লাহ ব্লেস ইউ। দেখেন, মে, প্রত্যেকটা বাক্যের প্রথমে যদি মে থাকে, যদি কোনো বাক্যের প্রথমে মে থাকে বা কোনো সেন্টেন্সের প্রথমে মে থাকে, তাহলে আপনি ওই সেন্টেন্সটাকে আপনি অপটেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করবেন। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, যেহেতু এখানে প্রথমে মে আসছে, শেষে কিন্তু একটা ফুল স্টপ আছে। প্রথমে মে, শেষে একটা যদি ফুল স্টপ থাকে, তাহলে ওটা কি সেন্টেন্স হবে? ওটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে আপনি তো অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানলেন। এখন আমরা এক্সক্লেমেটরি সম্পর্কে জানবো। এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থ কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থ হলো আবেগ বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থ হলো আবেগ বা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আশ্চর্য, আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আশ্চর্য, আবেগ, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝায়